হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা যুক্ত হয়ে যেতে পারো। তো একের দাগের যে স্কুলে তার এখন 1 নম্বর স্কুল গ্রুপ এর মধ্যে যে প্রশ্নগুলো আছে 13টা প্রশ্ন আছে 1 নম্বর করে, এখানে 13 নম্বর দেওয়া হয়েছে এমসিকিউ টাইপ প্রশ্ন। একের দাগের প্রশ্নে কী বলা আছে দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একের দাগের 1, বক্ররৈখিক পথে সমদ্রুতিতে গতিশীল কণা স্মরণ ও অতিক্রান্ত দূরত্বের অনুপাত কী হবে? এটা হবে 1 এর চেয়ে ছোট হবে। এরপরে 1 টর কত উচ্চতার পারদস্তম্ভে চাপের সমান? সেটা হবে 1 মিলিমিটার, অপশান ডি। এরপরে আছে জুল ও আর্গের মধ্যে সম্পর্কটি হলো, জুল ও আর্গের মধ্যে সম্পর্কটি কি? 1 জুল সমান সমান 10⁷ আর্গ। এরপরে আছে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ কত হলে জামা কাপড় শুকানোর সম্ভাবনা থাকে না? তাহলে সেটা হবে 100%, অর্থাৎ অপশান ডি। এরপরে আছে শব্দ তরঙ্গ সংগ্রহ এবং কেন্দ্রীভূত করে, শব্দ তরঙ্গ সংগ্রহ এবং কেন্দ্রীভূত করে কর্ণছত্র, অর্থাৎ অপশান এ। এরপরে প্রশ্ন দেখো দেওয়া হয়েছে যে একটি জলপূর্ণ পাত্রে একটি লোহার টুকরো নিমজ্জিত করলে 100 সেন্টিমিটার কিউব জল পাত্র থেকে অপসারিত হয়। লোহার ঘনত্ব 7.8 গ্রাম ইন্টু সেন্টিমিটার কিউব, সেন্টিমিটার টু দি পাওয়ার মাইনাস কিউব অথবা হলে লোহার ঘনটির ভর কত? অর্থাৎ 7.8 গ্রাম পার সেন্টিমিটার কিউব হলে লোহার ঘনটির ভর কত? তো এখানে তোমাদের যেটা ভর বার করতে হবে, উত্তর তোমাদের হবে কত? এটা হচ্ছে 0.78 কেজি। তাহলে এখানে কি করে হবে, আমাদের কি হবে, অঙ্কটা কীভাবে করবে, যে আর্কিমিডিসের নীতি অনুসারে অপসারিত জলের আয়তন লোহার ঘনটির আয়তনের সমান হবে। অর্থাৎ এখানে আমাদের যে 100 সেন্টিমিটার কিউব বলা হয়, তাহলে লোহারটাও তত হবে। তাহলে দেখো ভর সমান সমান আমরা কী জানি, ঘনত্ব ইন্টু আয়তন। তাহলে ঘনত্ব এখানে কত বলা আছে? 7.8 গ্রাম পার সেন্টিমিটার কিউব ইন্টু আমাদের 100 দিয়ে গুণ করতে হবে, করলে কত হবে? 780 গ্রাম হবে। তাহলে 780 গ্রাম সমান সমান কত কিলোগ্রাম? সেটা হচ্ছে কত? 0.78 কিলোগ্রাম। এরপরে যে প্রশ্নগুলো, পদার্থ কোন ধাতুটি লঘু HCl এর সঙ্গে বিক্রিয়া করে H2 গ্যাস উৎপন্ন করে না? তাহলে সেটা এখানে হবে অপশান ডি, অর্থাৎ পিবি। এরপরে প্রশ্ন, H3PO3 কতগুলি অ্যাসিড লবণ গঠন করে? H3PO3 কতগুলি অ্যাসিড লবণ গঠন করে? তাহলে এখানে তোমাদের কি হবে? এখানে 2টি, অপশান এ। এরপরে আছে কোনটির ক্ষেত্রে টিন্ডাল এফেক্ট দেখা যায়? কোনটির ক্ষেত্রে টিন্ডাল এফেক্ট দেখা যায়? সেটা হবে স্টার্চ দ্রবণ। এসটিপিতে হাফ মোল SO2 গ্যাসের আয়তন কত? তাহলে হাফ মোল SO2 গ্যাসের আয়তন কত হবে? 22.4 লিটার। আচ্ছা, এখানে 22.4 হবে না, এটা 11.2 লিটার হবে। তাহলে এটা ভুল হয়েছে, এটা আমি প্রথমে ভুল বলেছি। তাহলে আমাদের উত্তর হবে কত? 11.2 লিটার। এরপরে যেটা আছে, একটি পরমাণু এম এর ভর সংখ্যা 27 এবং নিউট্রনের সংখ্যা 14 হলে M3+ এ ইলেকট্রনের সংখ্যা কত? তাহলে এটা কি হবে? 11 দাগেরটা, সেটা হবে কত? 10, অপশান বি। এরপরে আছে কি, যেটা বলা হয়েছে যে সাধারণ লবণ ও জলের মিশ্রণকে সম্পূর্ণরূপে পৃথক করা যায়, সেটা হচ্ছে বাষ্পায়ন, পাতন, আংশিক পাতন নাকি ঊর্ধ্বপাতনের দ্বারা? তাহলে সেটা এখানে তোমাদের হবে পাতন। এরপরে প্রশ্ন, নকনি সিনড্রোম রোগ হয়, সেটা হবে আর্সেনিক দূষণের ফলে। আচ্ছা, আর্সেনিক না, এটা ফ্লুরাইড হবে। এটা হবে অপশান এ, অর্থাৎ ফ্লুরাইড দূষণের ফলে। তাহলে এখানে যে এমসিকিউ টাইপ প্রশ্নগুলো ছিল সেগুলো হলো। এরপরের যে প্রশ্নগুলো আছে, তো দেখো এখানে আমরা যে এমসিকিউ টাইপ প্রশ্নগুলো করেছি তার এখানে ডিটেলস দেওয়া আছে, তাহলে তোমরা দেখতে পারো। এখানে ডিটেলসগুলো করে দেওয়া হয়েছে প্রত্যেকটা প্রশ্নের, এমসিকিউ টাইপ প্রশ্নের। দ্বিতীয় দেখো এখানে গ্রুপ বিতে যে প্রশ্নগুলো আছে, দেখো 23টা প্রশ্ন 1 নম্বর করে এখানে 23 নম্বর দেওয়া হচ্ছে, সেগুলো আমরা নেক্সট পেজে আলোচনা করব। দেখো প্রথম যে প্রশ্নটা ছিল কি, বার্ন কি, সেটা লিখবে এ অবধি। অনুপরমাণুর ভর মাপার জন্য ব্যবহৃত এককের সম্পূর্ণ নাম কি? তাহলে সেটা লিখবে কি, পারমাণবিক ভর একক বা অ্যাটমিক মাস ইউনিট, সংক্ষেপে AMU বলা হয়। অথবা যে প্রশ্ন ছিল সেটা ML⁻⁻1 T⁻², T⁻², কোন ভৌতরাশির মাত্রিক সংকেত? সেটা হচ্ছে পীড়ন বা চাপের মাত্রিক সংকেত। কোনো বস্তুর বেগ সময় লেখচিত্রটি সময় অক্ষের সঙ্গে লম্ব হতে পারে কি? তিল্লায় কি লিখবে? হ্যাঁ, এটা
সময় অক্ষের সঙ্গে লম্ব হতে পারে না, কারণ এর অর্থ হবে যে বস্তুর বেগ একটি নির্দিষ্ট সময় অসীম। তাহলে অথবা দিয়ে প্রশ্ন ছিল, তাহলে এটা কী হবে? এটা হবে না। এরপরে আছে কি, সমবন্ধনে গতিশীল কণার বেগ সময় রেখাচিত্র অঙ্কন করো। তাহলে সেটা হচ্ছে এভাবে তোমরা আঁকবে। এটা লিখলেও হয়, না লিখলেও এখানে হয়, তোমরা এটা আঁকবে। কী লিখবে? হ্যাঁ, এটা সময় অক্ষের সঙ্গে লম্ব হতে পারে না, কারণ এর অর্থ হবে যে বস্তুর বেগ একটি নির্দিষ্ট সময় অসীম। তাহলে অথবা দিয়ে প্রশ্ন ছিল, তাহলে এটা কী হবে? এটা হবে না। এরপরে আছে কি, সমবন্ধনে গতিশীল কণার বেগ সময় রেখাচিত্র অঙ্কন করো। তাহলে সেটা হচ্ছে এভাবে তোমরা আঁকবে। এটা লিখলেও হয়, না লিখলেও এখানে হয়, তোমরা এটা আঁকবে। এটা না লিখলেও চলে, এটা লেখার দরকার নেই, শুধু এঁকে দেবে এটা। এরপরে বল সমান সমান ভর ইন্টু এক্স এবং সিজিএস পদ্ধতিতে এক্সের একক লেখো। তাহলে কত হবে? এখানে এক্সটাকে কী হতে হয়? বল ইন্টু ত্বরণ, অর্থাৎ এক্সটাকে আমরা ত্বরণ হিসেবে ধরছি। তাহলে এই সিজিএস পদ্ধতিতে ত্বরণের একক কি? সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। সত্য বা মিথ্যা লেখো। বলা আছে কি, এই স্থিতিস্থাপক সীমার মধ্যে অনুদৈর্ঘ্য বিকৃতি ও অনুদৈর্ঘ্য পীড়নের অনুপাত হলো ইয়ং গণাঙ্ক। এটা কি সত্য বলা হয়েছে? অথবা দিয়ে প্রশ্ন ছিল কি, ধারা, এটা হবে ধারার রেখাগুলি একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করার পর পরস্পরকে ছেদ করে। তাহলে এটা এখানে মিথ্যা বলা হয়েছে। এরপরে একটি পাম্পের ক্ষমতা 1.2 কিলোওয়াট বলতে কী বোঝায়? তাহলে তোমরা কি লিখবে? এখান থেকে অবধি লিখবে যে একটি পাম্পের ক্ষমতা 1.2 কিলোওয়াট বলতে বোঝায় যে পাম্পটি প্রতি সেকেন্ডে 1200 জুল কাজ করতে পারে। হ্যাঁ, অর্থ দিয়ে প্রশ্ন আছে কি, দেখো, একটি দম দেওয়া খেলনায় কোন শক্তিতে রূপান্তরিত হয়? তাহলে লিখবে কি, স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়। সত্য বা মিথ্যা লেখো। এক ব্যক্তি 10 মিনিট 3600 জুল কাজ করে থাকলে ব্যক্তির ক্ষমতা হবে 5 ওয়াট, এটা বলা আছে। তাহলে এটা আমাদের ক্যালকুলেট করে দেখতে হবে। তাহলে এটা কি মিথ্যা বলা হয়েছে? কারণ কি, সময় 10 মিনিট, 10 মিনিটকে সেকেন্ড নিয়ে 600 সেকেন্ড, এবং ক্ষমতা সমান সমান কাজ বাই সময়। তাহলে কাজ 3600 জুল এবং সময় কত? 600 সেকেন্ড। তাহলে কত আসছে? 6 ওয়াট, কিন্তু এখানে কত বলেছে? 5 ওয়াট। তাহলে এটা ভুল, সেজন্য এটা মিথ্যা হবে। এরপরে আছে, দেখো, 8 দাগের প্রশ্ন। 8 দাগের প্রশ্নতে কী বলা হয়েছে? 7 কমপ্লিট। 8 দাগে হলো বায়ুর আপেক্ষিক আর্দ্রতা নির্ণায়ক যন্ত্রটির নাম কি? তাহলে লিখবে কি, হাইগ্রোমিটার। এটা হবে হাইগ্রোমিটার। এটা শুধু হাইগ্রোমিটার লিখলেই হবে। শূন্যস্থান পূরণ করো। দুটি বস্তু তাপীয় সামনে থাকে যদি তাদের ড্যাশ সমান হয়, উষ্ণতা সমান হয়, বা তাপমাত্রা লিখতে পারো তোমরা। উষ্ণতা লিখবে, তাপমাত্রা, তাদের তাপমাত্রা সমান হয়। এরপরে একটি প্রাণীর নাম লেখো যে শ্রবণোত্তর শব্দ সৃষ্টি করে থাকে। তাহলে বাদুড় লিখবে, বাদুড় লিখলেই হবে, একটা তো চেয়েছে। শূন্যস্থানে শব্দের বেগ কত? শূন্যস্থানে শব্দের বেগ কত? 0। তেজস্ক্রিয় রশ্মিতে, এটা লিখলে এই অবধি লিখলেই হবে। তেজস্ক্রিয় রশ্মিতে আধানবিহীন রশ্মিটির নাম কি? গামা রশ্মি। আইসোটোপহীন একটি মৌলের উদাহরণ দাও। এখানে সোডিয়াম বা ফ্লোরিন লিখতে পারো, দুটো দেওয়া আছে, একটা লিখলে হবে। শূন্যস্থান পূরণ করো। তো 2.5 গ্রাম অণু SO2 সমান ড্যাশ SO2 হবে। কত হবে তাহলে আমাদের? এখানে হচ্ছে আমাদের সঠিক উত্তর হবে কি, SO2 এর যে আণবিক ভর সেটা কত? এস এর হচ্ছে 32 বলা আছে, এবং অক্সিজেনের 16, দুটো আছে ইন্টু 2, তাহলে 64 গ্রাম পার মোল। এবং দেখো, ভর সমান গ্রাম অনুসংখ্যা ইন্টু আণবিক ভর, তাহলে সেটা গুণ করলে 160 গ্রাম হবে। তাহলে আমাদের কত হবে? 160 গ্রাম SO2। এরপরে আছে কি, 52 AMU HEA পরমাণু সংখ্যা নির্ণয় করো। সেটা হবে কত? 13টি হবে। একটি তরল এরোসলের উদাহরণ দাও। সেটা হবে কুয়াশা বা মেঘ। এরপরে আছে প্রশ্ন, একটি শোধক ক্লাসের উদাহরণ দাও। তাহলে একটি শোধক ক্লাসের উদাহরণ তোমরা দেবে। অথবা প্রশ্ন, বিস্তৃত দশা তরল এবং বিস্তার মাধ্যম গ্যাসীয় এমন একটি কোলয়েডীয় দ্রবণের উদাহরণ দাও। সেটা কুয়াশা এবং মেঘ। আচ্ছা, এখানে কি একমাত্র প্রশ্ন ছিল? আচ্ছা, হ্যাঁ, ওটা অন্য প্রশ্ন ছিল, এটা আলাদা প্রশ্ন। তো এটা উত্তর লিখবে, কুয়াশা বা মেঘ লিখলে হবে। পরে প্রশ্ন, জল ও বেনজিনের মিশ্রণকে কোন পদ্ধতিতে পৃথক করবে? তাহলে লিখবে কি, এটা পৃথকীকরণ ফানেলের মাধ্যমে আমরা এটা পৃথকীকরণ ফানেল পদ্ধতির মাধ্যমে এটা আমরা আলাদা করতে পারবো, জল এবং বেনজিনের মিশ্রণকে। ক্রুড অয়েল কি? তাহলে ক্রুড অয়েল হলো অপরিশোধিত পেট্রোলিয়াম, যা বিভিন্ন হাইড্রোকার্বন অন্যান্য যৌগ দিয়ে গঠিত। এরপরে তরলের উপস্থিতি চাপ বাড়ালে স্ফুটনাঙ্কে কীরূপ পরিবর্তন হবে? তাহলে তরলের উপস্থিতি চাপ বাড়ালে স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। এরপরে প্রশ্ন, দেখো, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মধ্যে মেলাতে দেওয়া হয়েছে। এখানে বাম দিক কী আছে? ব্ল্যাক ফুট ডিজিজ। তাহলে ব্ল্যাক ফুট ডিজিজ আমাদের কোনটার সাথে মিলবে? দেখো, ব্ল্যাক ফুট ডিজিজটা হবে আমাদের এখানে মিলবে হচ্ছে যে এখানে আর্সেনিক, এর সাথে মিলবে। এরপরে জলের ক্লোরিনেশনে ব্যবহৃত হয়, সেটা হচ্ছে কি CaOCl, এবং আলমিক অক্সাইড, সেটা এখানে হবে P2O5। আর কঠিন অবস্থায় পাওয়া যায় এমন একটি অ্যাসিড, সেটা হবে COOH2। এরপরে প্রশ্ন ছিল কি, এই যে প্রশ্নগুলো আছে দেখো, আচ্ছা, এখানে এটা দুবার চলে এসছে, দরকার নেই। আগে আমরা প্রত্যেকটা প্রশ্ন আলোচনা তো করেই দিলাম, এই অবধি আগে ছিল, এটা এখানে চলে এসছে আরেকবার, দরকার নেই। তাহলে দেখো, আমার এখানে এই যে
এই প্রশ্ন অবধি আমরা করে দিয়েছিলাম, তারপর এটা করলাম। তো দেখো এখানে সেটাই চলে এসছে। এরপরে দেখো গ্রুপ সিতে যে প্রশ্নগুলো আছে 3 দাগের, সেগুলো আমরা আলোচনা করবো নেক্সট পেজে। তো প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে কি, বলের মাতৃ সংকেত ও মাতৃয় সমীকরণ লেখো, সেটা লিখবে এবং ভরবেগের ধারণা ব্যতি রেখে নিউটনের দ্বিতীয় গতিসূত্র লেখো। আচ্ছা, এই ভরবেগের যে মাতৃ সমীকরণটা, এটা অবশ্যই তোমরা একবার চেক করে নিও তোমাদের ক্লাস ইয়ার থেকে। 2 দাগের যে প্রশ্ন আছে কি, ভরবেগের ধারণা ব্যতি রেখে নিউটনের দ্বিতীয় গতিসূত্রটি লেখো। তাহলে ভরবেগের ধারণা ব্যতি রেখে নিউটনের দ্বিতীয় গতিসূত্র কী লিখবে, কোনো বস্তুর ভর যদি অপরিবর্তিত থাকে তবে বস্তুটির উপর প্রযুক্ত বাহ্যিক কার্যকর বল হলো বস্তুটির ভর ও ত্বরণের গুণফল। বল যেদিকে প্রযুক্ত হয় ত্বরণ সেদিকে ঘটে। অথবা এই প্রশ্ন ছিল যে বস্তুর উপর প্রযুক্ত বলের ঘাত বস্তুর ভরবেগের পরিবর্তনের সমান, সেটা এটা করবে। বলের দ্বারা কার্য কাকে বলে উদাহরণ দাও, সেটা দেবে। তাহলে এটাকে লিখবে এবং উদাহরণস্বরূপ এটা লিখে দেবে। এরপরে আছে কি, যে ইকোলোকেশন কী সেটা তোমরা লিখবে এবং সোনারের পুরো নাম কী, তাহলে সোনারের পুরো নাম এখানে লিখবে সাউন্ড, নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং। অথবা এই প্রশ্ন কী দিল, শব্দের গুণ বা জাতি কাকে বলে, সেটা লিখবে অবধি। এবং ককলিয়ায় শব্দ গ্রাহক যন্ত্রটির নাম কি, সেটা লিখবে অর্গান অফ করোটি। এরপরে প্রশ্ন দেখো যেটা আছে, ক্যাথোড রশ্মির অনুপাত সর্বদা একই হয় কেন, সেটা তোমরা লিখবে অবধি। এরপরে কার্বনের কত গ্রাম ভরে 20 গ্রাম সালফারের মতো পরমাণু সংখ্যা থাকবে, সেটা করবে। এরপরে কঠিন দ্রাবের উপস্থিতিতে কি অতিরিক্ত দ্রবণ পাওয়া যায়, ব্যাখ্যা করো। তাহলে এরা লিখবে যে পাওয়া যায় না, কারণ কি ব্যাখ্যা করবে। অথবা প্রশ্ন দেখো 20 ক্লাস কি, সেটা লিখবে অবধি এবং উদাহরণ তোমরা দেবে। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো, সেটা হচ্ছে উত্তপ্ত গাঢ় HNO3 এর সঙ্গে Mg ধাতুর বিক্রিয়ায় কী ঘটে, সমীকরণ সহ লেখো। তাহলে সেটা লিখবে অবধি এবং আংশিক পাতন কাকে বলে উদাহরণ দাও, লিখবে কোনো মিশ্রণ উপস্থিত পরস্পর দ্রবণীয় 2 বা ততোধিক তরল পদার্থের স্ফুটনাঙ্কের পার্থক্য 20 ডিগ্রি সেন্টিগ্রেডের কম হলে আংশিক পাতন স্তম্ভ ব্যবহার করে বারবার বাষ্পায়ন ও ঘনীভবনের মাধ্যমে মিশ্রণের উপাদানগুলিকে পৃথক করার পদ্ধতিকে আংশিক পাতন বলে। এরপরে উদাহরণ তোমরা দিতে বলা আছে, উদাহরণ তোমরা লিখবে। এরপরে আছে কি, ক্ষার জলকে ক্যাটায়ন বিনিময়কারী রেজিনের মধ্য দিয়ে চালনা করার পর জলের ওই নমুনাটি লিটমাস কাগজের বর্ণের কিরূপ পরিবর্তন ঘটাবে কেন, সেটা তোমরা অবধি লিখবে। এরপরে আছে কি, পানীয় জলে আর্সেনিকের নিরাপদ সীমা কত, এবং এর যেটা বলা আছে কি, যে এটা অবধি লিখবে। BOD এর সম্পূর্ণ নাম কি, সেটা লিখবে। এবং পরে আছে কি, আয়তন এবং উষ্ণতা লেখচিত্র উল্লেখ করে জলের ব্যতিক্রান্ত প্রসারণের প্রভাব আলোচনা করো। তাহলে এটা তোমরা গ্রাফ আঁকবে, লেখচিত্র, এবং সেটা এটা লিখবে। এরপরে আছে কি, 1 মিটার বাহু বিশিষ্ট ঘনকাকৃতি দুটি বস্তুর প্রতিটির ভর 500 কেজি, ভূপৃষ্ঠ থেকে দুটি বস্তুকে 9.5 মিটার উপরে উপরের একটি অবস্থানে একটির ওপর আরেকটি তুলতে মোট কৃতকার্যের পরিমাণ কত, তো সেটা তোমরা এখানে অঙ্কটা করবে। এরপরে আছে কি, সান্দ্র তলের মধ্য দিয়ে পতনশীল বস্তুর ক্রান্তীয় বেগ অর্জন করার কারণ কি, তামার ইয়ং গুণাঙ্ক এত বলতে কী বোঝায়। তারপর গ্রুপ ডিতে যে প্রশ্নগুলো আছে দেখো, এখানে সমস্ত প্রশ্ন উত্তর আমরা আলোচনা করবো নেক্সট পেজে। তো প্রথম যে প্রশ্ন ছিল কি, নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রটি প্রতিষ্ঠা করো, সেটা এখানে করে দেওয়া হচ্ছে, এই অবধি তোমরা করবে। তারপরে যেটা আছে দেখো, সেটা হচ্ছে এখানে যে অথবা দিয়ে প্রশ্ন, প্রদত্ত চিত্রে একটি কণার বেগ সময় লেখচিত্র দেখানো হয়েছে, কণার গড় গতিবেগ নির্ণয় করো। তাহলে কণার গড় গতিবেগ নির্ণয় করবে। এরপরে আছে, একমাত্রিক শব্দের প্রতিধ্বনি শুনতে হলে শ্রোতা ও প্রতিফলকের মধ্যে দূরত্ব কত হবে তা নির্ণয় করো। তাহলে সেটা মিনিমাম এত দূরত্ব হতে হবে। এরপরে আছে কি, 200 হার্জ কম্পাঙ্ক বিশিষ্ট একটি শব্দ উৎস থেকে উৎপন্ন শব্দ 1 কিলোমিটার পথ অতিক্রম করতে কয়টি ঘনীভবনের সৃষ্টি হয়, তাহলে এটা লিখবে। এরপরে প্রশ্ন যেটা দেওয়া আছে কি, যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 20 গ্রাম বরফকে 1200 ক্যালোরি তাপ দিলে কি ঘটবে, এবং অথবা দিয়ে প্রশ্ন ছিল, আচ্ছা কী ঘটবে সেটা তোমরা অবধি লিখবে, যে 15 গ্রাম বরফ গলে যাবে, 5 গ্রাম বরফ অবশিষ্ট থাকবে। এবং দেখো এখানে পরের অথবা দিয়ে প্রশ্ন ছিল, 42 কেজি ভরের একটি বল 1000 সেন্টিমিটার উচ্চতা থেকে ফেলা হলো, বলটি মাটি স্পর্শ করলে তো কত তাপ উৎপন্ন হবে, তো সেটা এখানে করা আছে। দেখো এখানে 980 ক্যালোরি তাপ উৎপন্ন হবে। এরপরে যে প্রশ্নটা আছে দেখো, সেটা হচ্ছে কি, 4 দাগের প্রশ্ন, একটি পাত্রে জল আছে এবং জলের ওপর একটি কাঠের টুকরো ভাসছে, টুকরোটির 1/8 অংশ জলের বাইরে আছে। এখন পাত্রে তেল ঢালা হলো এবং কাঠের টুকরোর ওপরের তল তেলের ওপরের স্তরের সমতলে এলে তেল ঢালা বন্ধ হলো, কাঠের টুকরোর কত অংশ তেলের মধ্যে আছে নির্ণয় করো। তাহলে সেটা এখানে দেখো প্রত্যেকটা আমাদের কী কী পদার্থ দেওয়া আছে সেটা লিখবে, কাঠের এত অংশ আছে এবং এত তেলের যার বাইরে আছে, জলের ঘনত্ব, তেলের ঘনত্ব, এবং এভাবে প্রত্যেকটা করার পরে এই অবধি তোমাদের উত্তর হবে। এরপরে আছে কি, 21 গ্রাম নাইট্রিক অক্সাইডের NO3- মূলকের
সংখ্যা নির্ণয় করো, তাহলে সেটা নির্ণয় করবে। তাহলে কত হবে 2×23, 250 ml 0.5 NaCl দ্রবণে কত গ্রাম NaCl উপস্থিত থাকে সেটা দেখো, মোলারিটি বার করার যে সূত্র সেটা বসালে উত্তর আসবে এত। এরপরে আছে 5.6% KOH দ্রবণের মোলারিটি নির্ণয় করো, সেটাও এখানে নির্ণয় করবে। এরপরে যেটা আছে প্রশ্ন দেখো, কোনো দ্রাবের পিএইচ এর মান 0 অপেক্ষা কম বা 14 এর বেশি হতে পারে কি, ব্যাখ্যা করো। তাহলে এখানে কি করবে, হ্যাঁ এটা হতে পারে পিএইচ এর মান, এবং তাহলে কি এখানে তোমরা লিখবে অবধি করবে। এবং পরের পার্ট যেটা ছিল 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বিশুদ্ধ জলের পিএইচ ও পিওএইচ এর মান, পিওএইচ এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো, সেটা হবে এত। এরপরে আছে কি, যে পরমাণুর বিভিন্ন কক্ষে ইলেকট্রন বিন্যাস সংক্রান্ত বুরি স্কিম উদাহরণসহ ব্যাখ্যা করো। তাহলে সেটা এখানে ব্যাখ্যা করবে, উদাহরণ দেবে।